তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে টিনটার্ন অ্যাবে। সংক্ষেপে আমরা টিনটার্ন অ্যাবে বলি। তো পুরো নামটা যদি আমরা জানতে চাই, পুরো নামটা তো টিনটার্ন অ্যাবে নয়, পুরো নামটা হচ্ছে লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবে। টিনটার্ন অ্যাবে একটা মঠের নাম বা জায়গার নাম বা আশ্রমের নাম, যেখানে আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা থাকতো। ওই জায়গাটা ভেঙে চুরে যায়, যেটা 15th সেঞ্চুরিতে একটা সেলিব্রেটেড জায়গা ছিল বলতে পারো, সেটা পরবর্তী সময় ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু জায়গাটা জঙ্গলের মধ্যে ছিল, ওটার মধ্যে জঙ্গল, ঝর্ণা, ঠিক আছে, প্রকৃতির কোলে ছিল। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার নিজের বোনকে নিয়ে সেখানে ঘুরতে গেছিল, বুঝতে পারলে কি না? 23 বছর বয়সে একবার ঘুরতে গেছিলেন। তার 5 বছর পর আরেকবার তিনি ঘুরতে গেছিলেন সেই জায়গাটাতে। তো সেই জায়গাটাতে যাওয়ার অভিজ্ঞতা যেটা ছিল কবির, সেটা দুই সময় দুই রকম ছিল। প্রথমবার যখন তিনি গেছিলেন সেই জায়গাটাকে তিনি উপভোগ করেছিলেন শারীরিকভাবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে, চোখ দিয়ে দেখেছিলেন, নাক দিয়ে গন্ধ শুঁকেছিলেন ফুলের, ফলের, জিভ দিয়ে তিনি অনুভব করেছিলেন ফলের স্বাদ, ত্বক দিয়ে তিনি স্পর্শ করেছিলেন, বুঝতে পারলে? কান দিয়ে শুনেছিলেন মিষ্টি গান, যে ঝর্ণা বইছে তাদের গুনগুন গুনগুন স্বর শুনেছিলেন। মানে শারীরিক দিক থেকে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। হি ওয়াজ ফিজিক্যালি ভেরি হ্যাপি, দ্য ফার্স্ট টাইম। আমরা যখন কোনো জিনিস আমরা উপভোগ করি, সেটাকে স্পর্শ করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইটা দিয়ে করে থাকি সাধারণত। এটা হলো একটা গ্রস এনজয়মেন্ট, মানে শারীরিক সন্তুষ্টি, এটাকে গ্রস এনজয়মেন্ট বলছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন, যখন ফার্স্ট টাইম আমি গেছিলাম, প্রথমবার যখন গেছিলাম, জায়গাটা আমার অতীব সুন্দর বলে মনে হয়েছে, মানে খুবই সুন্দর জায়গাটা। আমি মুগ্ধ হয়ে গেছিলাম। একটা হরিণ বাচ্চা যেমন আনন্দে লাফালাফি করে এদিক সেদিক, আমিও ঠিক একটা হরিণ বাচ্চার মতো লাফাতে শুরু করলাম। এত সুন্দর দৃশ্য দেখে ছুটে গেলাম, দৌড়ে গেলাম, স্পর্শ করলাম, দেখলাম, শুনলাম এবং সমস্ত দিক থেকে সেগুলোকে উপভোগ করলাম। এই দৃশ্যগুলো আমি উপভোগ করছিলাম। তারপর সেগুলো নিজের মনের মধ্যে ভরে নিয়ে আমি বাড়ি চলে এলাম। এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। দীর্ঘ 5 বছর ধরে এই দৃশ্যগুলো আমাকে, আমার একাকিত্বে আমাকে আনন্দ দিয়েছে। আমি যখন একা থাকতাম, শহরের মধ্যে ব্যস্ত হয়ে থাকতাম, এবং যখন বাড়ি ফিরে আসতাম একাকিত্ব অনুভব করতাম, লোনলিনেস অনুভব করতাম। শহরের ওই হইচয়ের মধ্যে, কংক্রিটের জঙ্গলের মধ্যে আমি যখন বাড়ি ফিরে আসতাম, তখন আমি সেই বিষয়গুলো, সেইগুলোকে কল্পনা করতাম। সেই কল্পনা যখন করতাম, আমি যেন একটা অতীব আনন্দ খুঁজে পেতাম এবং রিল্যাক্সড, অনেকটাই আমি মনে শান্তি খুঁজে পেতাম। তো প্রথমবার অভিজ্ঞতাতে আমি কিন্তু 5 বছর ধরে এর শান্তি খুঁজে পেয়েছি, এটা উনি বলছেন। দ্বিতীয়বারও তিনি যাচ্ছেন 28 বছর বয়সে। প্রথমবার গেছিলেন 23 বছর বয়সে, 5 বছর পর 28 বছর বয়সে তিনি যাচ্ছেন। যখন তিনি দ্বিতীয়বার যাচ্ছেন, তখন কিন্তু তার ওই রকম আনন্দটা হচ্ছে না যেটা প্রথমবার আনন্দ হয়েছিল, যে হরিণের মতো ছুটে যাচ্ছিল, লাফাচ্ছিল, ভালোই লাগছিল, কিন্তু সেই আনন্দ, সেই এক্সাইটমেন্টটা আর তার মধ্যে ছিল না দ্বিতীয়বার। উনি দ্বিতীয়বার সেই রকম শারীরিকভাবে এটাকে উপলব্ধি করতে পারছিলেন না, কিন্তু দ্বিতীয়বার যেটি তিনি উপলব্ধি করলেন সেটা ছিল মাচ ডিপার, আরো বেশি গভীর, আরো বেশি যেন প্রশান্তিযুক্ত এবং আরো বেশি সমৃদ্ধশালী। হ্যাঁ, সেই ঝর্ণা আগের মতো তাকে মুগ্ধ করছিল না, ভালো লাগছিল কিন্তু মুগ্ধ করছিল না। সেই ঝর্ণার গানগুলো, যেটা ঝর্ণা বয়ে যাচ্ছে, সেটা তার মনোরম লাগছিল, কিন্তু তাকে একেবারে চার্মড, মুগ্ধ, স্পেল বাউন্ড এমনি করে দিচ্ছিল না, মন্ত্রমুগ্ধ করে দিচ্ছিল না। পার্থক্য আছে, ভালো লাগছিল কিন্তু প্রথমের থেকে আলাদা ছিল অনুভূতিগুলি। তার কারণ এটা সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। তুমি যদি প্রথম টাইম কোনো সুন্দর একটা জায়গাতে যাও, ফার্স্ট টাইম দেখছো, সেটার এনজয়মেন্ট আলাদা হবে, সেটাকে দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে। যখন তুমি 2 নম্বর সময় যাবে, সেই এনজয়মেন্ট খানিকটা হলেও কমে যায়। তার কারণ শরীর খানিকটা চিনেই নিয়েছে জায়গাটাকে, চোখ চিনে নিয়েছে, কান চিনে নিয়েছে, তোমার নাক চিনে নিয়েছে জায়গাটাকে। তো সেই সারপ্রাইজ এলিমেন্টটা থাকে না।
বুঝতে পারলে কিনা? তো যখন সেকেন্ড টাইম যাচ্ছেন, দ্বিতীয়বার যাচ্ছেন, সেটা শারীরিক দিক থেকে ততটা আকর্ষণীয় বলে মনে হচ্ছে না, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে একটা নতুন ফিলসফি খুঁজে পাচ্ছেন। উনি বলছেন, দ্বিতীয়বার যখন আমি এসেছি, আমি প্রকৃতিকে জীবন্ত হিসাবে খুঁজে পাচ্ছি, সামথিং নট ফিজিক্যাল বাট অল অ্যাবাউট স্পিরিচুয়াল অ্যান্ড মেন্টাল। আমি যেন মেন্টাল পিস খুঁজে পাওয়ার চেষ্টা করছি। নেচার ইজ লিভিং কনসেপ্টটাকে দ্বিতীয়বারে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়বার যখন তিনি যাচ্ছেন, তিনি বলছেন প্রকৃতি জীবন্ত, এবং প্রকৃতি আমাদের বাঁচাতে পারে আমাদের নিঃসঙ্গতা থেকে, প্রকৃতি আমাদের আর্টিফিশিয়ালিটি থেকে, আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা থেকে প্রকৃতি আমাদের বাঁচাতে পারে। এইভাবে উনি দ্বিতীয়বারের অভিজ্ঞতাকে প্রকাশ করছেন। মূলত দ্বিতীয়বারের অভিজ্ঞতা তার মধ্যে ম্যাচিউরিটি এনেছে। কি এনেছে? পরিপক্কতা এনেছে, ম্যাচিউরিটি এনেছে, এবং তার মধ্যে স্পিরিচুয়াল থ্রাস্ট জেনারেট করেছে। তার মধ্যে যেন একটা আধ্যাত্মিক বোধ সৃষ্টি করেছে। আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্যান্থেজমের থিওরি পড়ি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন নেচার ইজ লিভিং, মানে প্রকৃতি হলো জীবন্ত। নেচার ইজ লিভিং। এই প্রকৃতি তোমাকে স্পিরিচুয়ালিটি থেকে নিয়ে যেতে পারে, এই প্রকৃতি তোমাকে মনে শান্তি দিতে পারে, এই প্রকৃতি তোমাকে বিভিন্ন সমস্যার সহজ সমাধান দিতে পারে, এই প্রকৃতি তোমার জীবনকে সুন্দর করতে পারে, এই প্রকৃতি তোমাকে প্রকৃতপক্ষে শান্তির স্বর্গে পৌঁছাতে পারে। অ্যান্ড অল দিস পসিবল থ্রু স্পিরিচুয়ালিটি, বিকজ নেচার ইজ এ লিভিং এন্টিটি। নেচার হলো একটা লিভিং এন্টিটি। এই সমস্ত বিষয়গুলোকে উপলব্ধি করছেন তিনি সেকেন্ড টাইম, মানে দ্বিতীয়বার। তাহলে ফার্স্ট টাইম যেটা ছিল, সেটা যেন চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক প্রভাবিত হলো এবং মুগ্ধ হলেন, এবং সেটা 5 বছর ধরে তিনি মনে রেখেছিলেন, এবং সেই স্মৃতিটাকে দেখে দেখে তিনি কি নিজেকে রিল্যাক্স করতেন কষ্টকর সময়ে এবং নিঃসঙ্গতার সময়ে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কিন্তু দ্বিতীয়বার যখন গেলেন, যদিও শারীরিকভাবে সেই জায়গাটা ততটা আকর্ষণীয় ছিল না, কিন্তু তার স্পিরিচুয়াল ভ্যালু 1000 টাইম মোর ছিল, 1000 গুণ বেশি ছিল স্পিরিচুয়াল ভ্যালুটা। স্পিরিচুয়াল ভ্যালু মানে আধ্যাত্মিকতা, মানে মানসিক দিক থেকে সন্তুষ্টির জায়গাটা, এটা যেন অনেক বেশি শান্তিপূর্ণ ছিল, অনেক বেশি সমৃদ্ধশালী ছিল, এবং অনেক বেশি গ্রহণযোগ্য ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছে। তাহলে দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট জার্নি অ্যান্ড দ্য সেকেন্ড জার্নি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? লিখেছেন তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে কি না জানি আমরা? ইয়েস, অফকোর্স দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রশ্ন তো আসতেই পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট জার্নি অ্যান্ড সেকেন্ড জার্নি? আসতেই পারে, 5এও দিয়ে দিতে পারে প্রশ্নটা। বুঝতে পারলে? তো ওটা খুবই, কারণ ওটা ফান্ডামেন্টাল জিনিস, মানে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি যখন ঘুরতে যাচ্ছ কোথাও, প্রথমবার যখন ঘুরতে যাবে একরকম লাগবে, দ্বিতীয়বার তোমার অন্যরকম লাগতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার প্রশ্ন হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেমন কবি ছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি ছিলেন। যদি আমরা রোমান্টিক যুগে যাই, অ্যাংলো স্যাক্সন যুগ, অ্যাংলো নরম্যান যুগ, চসার যুগ, রেনেসা যুগ, এলিজাবেথ যুগ, জ্যাকোবিয়ান যুগ, তাই না? এমনি এরপর 3টে যুগ ছোট ছোট আসছে, যাদের একসাথে নিও ক্লাসিক্যাল যুগ বলা হয়, যার মধ্যে রেস্টোরেশন রয়েছে, আলেকজান্ডার পোপ যুগ রয়েছে, মানে ডক্টর জনসন যুগ রয়েছে, আলেকজান্ডার পোপ যুগ রয়েছে, 18th সেঞ্চুরি রয়েছে। এমনি করে করে ছোট ছোট 3টে যুগ আছে, যাদের নিও ক্লাসিক্যাল এজ বলে। নিও ক্লাসিক্যাল এজ বা 18th সেঞ্চুরি শেষ হতে না হতেই এলো রোমান্টিক যুগ। একসাথে 5 জন মহাকবি এসেছিলেন। এই রোমান্টিক যুগের কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে রোমান্টিক যুগে 5 জন মহাকবি এসেছিলেন। সেই 5 জন মহাকবি কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন। বুঝতে পারলে? তো এনাদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রধানতম, নো ডাউট, আনডাউটেডলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা থিওরি দিয়েছিলেন, নাম হচ্ছে প্যান্থেজম থিওরি। এই প্যান্থেজম থিওরিতে বলা হয় নেচার ইজ লিভিং। নেচার ইজ লিভিং মানে প্রকৃতি হলো জীবন্ত। বুঝতে পারলে? এই কনসেপ্টটাকে তিনি যেন খুব ভালো করে তুলে ধরেছেন এখানে। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলতেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থিওরিটা 30 সেকেন্ডের মধ্যে জেনে নেওয়া যায়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেন যে যখন আমরা কোনো কিছু কবিতা লিখবো, কিভাবে লিখবো, বলছে 4টা স্তর রয়েছে কবিতা লেখার। কবিতা লেখার কটা স্তর রয়েছে? 4টা স্তর রয়েছে। প্রথমটা হচ্ছে আগে যাও, দৃশ্যটাকে দেখো, উপভোগ করো, রিল্যাক্স ভাবে এনজয় করো জায়গাটাকে। সুন্দর দৃশ্য তুমি দেখলে, এটা প্রথম স্তর। ম্যাডাম তুমি গেলে সুইজারল্যান্ডে গিয়ে পর সুন্দর দৃশ্য, পাহাড়, বাদিয়া, ঠিক আছে, ভ্যালি, স্নোফল, ঝর্ণা বইছে, এগুলো দেখলে মন ভরে।
এটা হলো ফার্স্ট স্টেজ, মানে তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এটা দ্যাটস দ্য ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ, তোমাকে রিথিঙ্কিং করতে হবে, ঘরে এসে শান্তভাবে বসো, শান্তভাবে বসো ঘরে, নিয়ে রিথিঙ্কিং করো, ওটা নিয়ে ভাবো কিছুক্ষণ, রাইট? দ্যাটস দ্য সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো মোটেও কাজের নয়, সেগুলোকে এডিট করে বাদ দাও, স্মৃতি থেকে ডিলিট করে দাও সেইগুলোকে। তুমি সুইজারল্যান্ডের দৃশ্য দেখছিলে, সব কিছুই সুন্দর ছিল, কিন্তু তোমার একটা পা গোবরে পড়ে গেছিল, ঠিক আছে? তাহলে ওইটা নিশ্চয়ই কাজের নয় কোনো, ওইটাকে এডিট করে বাদ দাও। এটা হলো 3 নম্বর স্তর। আর 4 নম্বরে কবিতাটা লেখো, বুঝতে পারলে কি না? ছন্দ দাও, কবিতাটা সুন্দরভাবে সাজাও। তাহলে 4টা স্তরের মাধ্যমে আমরা কবিতা লিখি অ্যাকর্ডিং টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেখানে প্রথমে এক্সপিরিয়েন্স গ্যাদার করব, তারপর রিথিঙ্কিং করব, তারপর ওটাকে এডিট করব, আর শেষে কম্পোজ করব। ক্লিয়ার না? ক্লিয়ার নয় এইটা? তাহলে কবি সম্বন্ধে জানলাম, ওনার থিওরি সম্বন্ধে একটু আধটু জেনে নিলাম। এবার কবিতার নাম সম্বন্ধে যদি জানি তাহলে হবে লাইন্স, মানে বাক্যগুলো, কম্পোজ মানে লেখা হয়েছে, এ ফিউ মাইলস, কয়েক মাইল দূরে, অ্যাবভ টিন্টারন্যাবে, টিন্টারন্যাবে নামক জায়গা থেকে কয়েক মাইল দূরে এইটা আমি লিখছি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? টিন্টারন্যাবে জায়গাটা কি? একটা মঠ ছিল, যেটা আজকে ধ্বংস হয়ে গেছে, যেটা আজকে ধ্বংস হয়ে গেছে। ক্লিয়ার? এভরিবডি গেছে? ক্লিয়ার? অল রাইট। কার সাথে গেছিলেন? তার বোনের সাথে গেছিলেন। বোনের নাম কি? ডরোথি। কি নাম? ডরোথি। তবে ডরোথির সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কন্ট্রোভার্সিয়াল রিলেশনশিপ ছিল, এটা অনেকে মনে করেন। বুঝতে পারলে কিনা? সো ঠিক আছে, সেই বিষয়টার আলোচনার মধ্যে আমাদের আসবে না। চলো এবার আলোচনা আসা যাক লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কি রয়েছে। ঠিক আছে? জুলাই 13, 1798 সালটা খেয়াল রাখবে। অলরাইট, জুলাই 13, 1798 এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। বুঝতে পারলে? কিসে?